দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা যে চ্যাপ্টারটি শুরু করেছি সেটা হচ্ছে বংশগতি। বংশগতি চ্যাপ্টার শুরু করতে গিয়ে আগেই জানতে হবে যে বংশগতি কথার অর্থ কী। অর্থাৎ পূর্বপুরুষ বা বলতে পারি পিতামাতা থেকে তার বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য কী করে তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ সন্তানের মধ্যে আসে, সেই সঞ্চালনের পদ্ধতি বা রীতিটাকে আমরা বংশগতি বলতে পারি। তা একটু ভালো ভাষায় বললে কী হতে পারে বংশগতি? দেখো, আমাদের সমস্ত বৈশিষ্ট্য জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য বা জীবের, যে কোনো জীবের জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য তার জনিত্রী জীব বা পিতামাতা থেকে তার সন্তানে বা অপত্য জীবে সঞ্চালন হওয়ার পদ্ধতি বা রীতি হলো বংশগতি। তা এই বংশগতি যখন বলছি, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয় কিসের মাধ্যমে? ক্রোমোজোমের মাধ্যমে। এটা আমরা অলরেডি জানি। ক্রোমোজোম আমাদের সমস্ত বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রিত করে বা এক জন্ম থেকে বা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে নিয়ে যায়। তাহলে আমি বললাম জিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য, তাহলে ক্রোমোজোম আর জিনের সম্পর্ক আমরা পড়েছি অলরেডি। সেখানে আমরা জানি যে আসলে জিন হলো ডিএনএর একটা অংশ, যা একটা চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করতে পারে বা একটা নির্দিষ্ট পলিপেপটাইড তৈরি করতে পারে। তা এই জিন ডিএনএর মধ্যে থাকে, আর ডিএনএ প্যাচের পর প্যাচ খেয়ে ঘনীভূত হয়ে ক্রোমোজোম তৈরি করে। আর আমরা সবাই জানি আমাদের দেহের প্রতিটি কোষে থাকে 46টি ক্রোমোজোম। যদি মানুষের কথা ভাবি, তার 23টা আসে বাবার থেকে আর 23টা আসে মার থেকে। তার মানে আমরা প্রত্যেকে ক্রোমোজোম, জিন বা ডিএনএর মাধ্যমেই বংশগত উপাদান আমাদের পিতামাতা থেকে পেয়ে থাকি। তা এখন প্রশ্ন, আমরা সবাই খেয়াল করে দেখলে দেখব যে আমাদের পিতামাতা আর যে সন্তান তারা হুবহু কিন্তু একরকম হয় না। যতই একটা সন্তান তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপাদান বা ক্রোমোজোম বা জিন পিতামাতা থেকে পাক, কিন্তু পিতামাতা থেকে পেলেও একটি সন্তান কিন্তু হুবহু পিতামাতার মতো হয় না। পিতামাতা থেকে তার কিছু পার্থক্য থাকেই। এই পার্থক্যটা কেন সৃষ্টি হলো আমাদের জানতে হবে। তাছাড়াও যদি আমরা খেয়াল করে দেখি, একটি জীবের সঙ্গে অন্য একটি জীবের পার্থক্য বিদ্যমান। একটা একই প্রজাতির অন্তর্গত জীবের কথা যদি ভাবো, একটা মানুষের সাথে আরেকটা মানুষের পার্থক্য বর্তমান। তাহলে এই যে প্রত্যেকটি জীব প্রত্যেকটি জীবের থেকে আলাদা বা প্রত্যেকটি জীব তার পিতামাতার থেকে আলাদা, এর কারণ কি? এর কারণ হলো পার্থক্যমূলক যে বৈশিষ্ট্য তা প্রত্যেকটি জীবকে অন্য জীব থেকে আলাদা করে। এই পার্থক্যমূলক বৈশিষ্ট্যকেই বলা হয় প্রকরণ বা ভেদ। এখন মনে প্রশ্ন জাগবে যে এই প্রকরণ বা ভেদ আসলো কি করে? যদি পিতামাতা থেকেই তো সন্তানের জিনগত উপাদান বা ক্রোমোজোম বা ডিএনএ গেল, তাহলে ভেদটা আসলো থেকে? এখানে বিজ্ঞানীরা বলেছেন যে জীবদের প্রকরণ সৃষ্টির গুরুত্বপূর্ণ দুটো শক্তি বা পদ্ধতি বলা যেতে পারে। একটা হচ্ছে ক্রসিং ওভার, একটা হচ্ছে মিউটেশন। ক্রসিং ওভার তো তোমরা জেনেছো, কোষ বিভাজনের সময়, মিওসিস কোষ বিভাজনের সময় যখন গ্যামেট উৎপাদন হয়, অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদনের সময় আমাদের এই মিওসিস কোষ বিভাজন ঘটে, যেখানে ক্রসিং ওভারের মাধ্যমে প্রকরণ বা ভেদ ঘটতে পারে। আর একটা যেটা যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো মিউটেশন। আকস্মিকভাবে জীবদেহে ঘটা কোনো পরিবর্তন, কোনো এক প্রজন্মে ঘটে, তারপর অনেক প্রজন্ম ঘটে না, আবার কোনো প্রজন্মে ঘটতে পারে। তাহলে আকস্মিকভাবে ঘটা এই জীবদের পরিবর্তনটা হচ্ছে মিউটেশন। এই মিউটেশনের ফলেই জিনগত বৈষম্য তৈরি হতে পারে, যা জনিত্রী জীবকে যা অপত্য জীবকে বা সন্তানকে তার জনিত্রী জীব বা পিতামাতা থেকে আলাদা করতে পারে। যেমন একটা উদাহরণ খুব ভালো বলা যেতে পারে, আমাদের কানের লতি। অনেকেরই দেখবে এই কানের লতিটা এখানে মুক্ত থাকে। একটা হয় মুক্ত কানের লতি, একটা হয় যুক্ত। মুক্তটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্যটা, স্বাভাবিক বৈশিষ্ট্য। এটারই মিউটেশনের ফলে একটা প্রচ্ছন্ন রূপের সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে যুক্ত কানের লতি। তাহলে মুক্ত কানের লতি, যুক্ত কানের লতি, তাহলে এই যুক্তটাই ছিল স্বাভাবিক। তাহলে মুক্তটা হলো কেন? ওই যে প্রকরণ সৃষ্টি হচ্ছে, মানে মিউটেশনের কারণে একটা সৃষ্ট প্রকরণ, ফলে অনেকের ক্ষেত্রে এরকম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মুক্ত কানের লতি পাবে। তাছাড়াও জিহ্বার কথা যদি বলি, আমরা জিহ্বা একটা সাধারণ জিহ্বা থাকে, আর একটা হচ্ছে রোলার জিভ, মানে অনেকে জিভটাকে গোল করে রোল করতে পারে। তার স্বাভাবিক জিহ্বাটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটাই স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু মিউটেশনের কারণে তোমার এই স্বাভাবিক প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটির থেকে একটা প্রকট রূপ রোলার জিভ, অর্থাৎ জিভকে রোল করার ক্ষমতা তৈরি হয়েছে। তাহলে আমরা দেখলাম মিউটেশনের কারণে প্রকরণ বা ভেদ সৃষ্টি হচ্ছে। সেই প্রকরণ বা ভেদ কখনো কখনো প্রকট হতে পারে, কখনো কখনো প্রচ্ছন্ন হতে পারে। একটু পরে বলছি প্রকট বা প্রচ্ছন্ন কী। তার মানে আমরা বুঝতে পারলাম যে বংশগত উপাদান, বংশগতির মাধ্যমে যখন জনিত্রী জীব থেকে অপত্য জীবে বা পিতামাতা থেকে সন্তানে আসছে, তখন কিছুটা পরিবর্তিত হয়ে আসছে। আর এই পরিবর্তিত রূপটাই হলো প্রকরণ বা ভেদ।
তাহলে আমরা এই প্রকরণ বা ভেদ সম্পর্কে একটু জানলাম বংশগতিটা কি। এখানে একটা কথা তোমাদের জানতে হবে, বংশগতির জনক বলা হয় গিগর জোহান মেন্ডেলকে, এমনি এমনি তো বলা হয়নি। তিনি বংশগতি সম্পর্কিত অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং তার পরীক্ষালব্ধ ফলাফল থেকে প্রাপ্ত তথ্য বা সূত্র অনুযায়ী আমরা বংশগতির নিয়মাবলী বলতে পারি, বা বংশগতির বৈশিষ্ট্য সঞ্চারণের রীতি কী হবে তা ঠিক করতে পারি, বা তার ভিত্তির উপরে, তার পরীক্ষালব্ধ ফলাফলের উপরে ভিত্তি করেই পরবর্তীতে বৈশিষ্ট্য সঞ্চারণের রীতি, পরিবর্তনের রীতি সম্পর্কে আরও বিবরণ বেড়েছে। মানে তার আলোকপাত করা তথ্যই গুরুত্বপূর্ণ। তাই জন্য বলা হয়েছে গেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক। তা গেগর জোহান মেন্ডেল মটর গাছের উপরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, কিন্তু গেগর জোহান মেন্ডেলের করা পরীক্ষা নিরীক্ষা বলার আগে আমাদের কিছু জেনে নিতে হবে বংশগতি সম্পর্কিত কিছু শব্দের সঠিক অর্থ এবং সেই সম্পর্কিত বিষয়। সেটা না জানলে আমরা মেন্ডেলের করা কাজের পরীক্ষা বা মেন্ডেল করা পরীক্ষালব্ধ ফলাফল বিশ্লেষণ করার মতো অবস্থায় থাকবো না। তাহলে সবার প্রথমে আমাদের জানতে হবে জিন কি। দেখো, একটু আগেই বলেছি জিন হলো ডিএনএর একটি অংশ যা একটি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। জিন ডিএনএর একটি অংশ মানে যে একটি নির্দিষ্ট পলিপেপটাইড তৈরি করতে পারবে। তার মানে জিন একটা বৈশিষ্ট্য নির্ধারণকারী উপাদান যা ডিএনএর একটা অঞ্চল জুড়ে অবস্থান করে। তাহলে জিনের কথা যখন বললাম, তাহলে জিনটা থাকে কোথায়? আমরা জানি আমাদের প্রতিটি ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, যাকে সমস্ত ক্রোমোজোম একটু পরে বলবো। তাহলে এটা হচ্ছে, যদি আমি ধরে নিই আমাদের 23টা ক্রোমোজোম বাবার থেকে এসে 23টা ক্রোমোজোম মার থেকে এসে মানুষের ক্ষেত্রে, তাহলে প্রতিটা কোষের ক্রোমোজোম সংখ্যা 46। এই 46টি ক্রোমোজোমের মধ্যে যদি আমি 2 নম্বর ক্রোমোজোম ভাবি, একটা এসছে বাবার থেকে, একটা এসছে মার থেকে। একইভাবে তুমি 10 নম্বর ক্রোমোজোম ভাবতে পারো, একটা এসছে বাবার থেকে, একটা এসছে মার থেকে। তাহলে এই প্রতিটা ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে, তাহলে এটা একটা লোকাস হতে পারে, এটা একটা লোকাস হতে পারে। অর্থাৎ ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে জিন অবস্থান করে সেটাই হচ্ছে তার লোকাস। মানে আমাদের বাড়ির যেমন ঠিকানা, তেমনি জিনের ঠিকানা হচ্ছে ক্রোমোজোমের মধ্যে, তা হলো লোকাস। তাহলে লোকাস কি জানার পরেই চলে আসছে একটা ক্রোমোজোম, তো আমাদের 46টা ক্রোমোজোম কিন্তু 23 জোড়া, মানে 23টা যেহেতু বাবার থেকে এসে, 23টা যেহেতু মার থেকে এসে, তাহলে প্রতিটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় আছে। 1 নম্বর ক্রোমোজোম 2টো আছে, 2 নম্বর ক্রোমোজোম 2টো আছে, 3 নম্বর ক্রোমোজোম 2টো আছে, 15 নম্বর ক্রোমোজোমও 2টো আছে। তাহলে প্রতিটা ক্রোমোজোম যারা দৈর্ঘ্যে, বৈশিষ্ট্যে, জিন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা জিন উপাদান পরিবহনের ক্ষেত্রে একই রকম, যাদের বহিরাকৃতি একই রকম, কার্যগত উপাদান একই রকম, সেই ক্রোমোজোম জোড়াকে বলা হয় সমস্ত ক্রোমোজোম জোড়া বা হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোম যেমন দৈর্ঘ্যে, সেন্ট্রোমিয়ারের অবস্থানে, জিন লোকাসের সংখ্যায় একই রকমের হয়ে থাকে। অর্থাৎ যারা একই রকম গুণগত মানের ক্রোমোজোম, হয়তো একটা এসছে পিতার থেকে, একটা এসছে মাতার থেকে, এই ক্রোমোজোম জোড়াটাই হলো আমাদের সমস্ত ক্রোমোজোম। এই সমস্ত ক্রোমোজোমের কথা বলতে গিয়ে আরেকটা কথা আমাকে বলতে হবে, এবারে অ্যালিল কি। অ্যালিল কি যদি বলি, আমরা প্রত্যেকটি জিন ধরে নিচ্ছি যে কোনো একটা চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন, একটা দুটো তো ক্রোমোজোম, একটা এসছে বাবার থেকে, একটা এসছে মার থেকে, মানে যদি সমস্ত ক্রোমোজোমের কথা ভাবি, তাহলে এই সমস্ত ক্রোমোজোম জোড়ার একটি নির্দিষ্ট লোকাসে একটা জিন থাকবে। এবং এই জিনটা যদি দেখি, তাহলে ধরে নিচ্ছি যে এটা একটা সমস্ত ক্রোমোজোম জোড়া এবং এটা হচ্ছে জিন লোকাস। এই জিন লোকাসে এখানে একটা জিন রয়েছে, তো এখানে একটা জিন যেটা রয়েছে, সেই জিনটা যেমন এখানেও রয়েছে, এখানেও রয়েছে, মানে এই জিনটি একটাই চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করবে। ধরে নিচ্ছি দৈর্ঘ্যের বৈশিষ্ট্য, তাহলে দৈর্ঘ্যের বৈশিষ্ট্য যদি নির্ধারণ করে থাকে, তাহলে এইখানে লোকাসে যেহেতু এটা সমস্ত ক্রোমোজোম, মানে ধরে নিচ্ছি এটাও 9 নম্বর ক্রোমোজোম, এটাও 9 নম্বর ক্রোমোজোম, দুটোই 9 নম্বর ক্রোমোজোম, এবং এটা সমস্ত ক্রোমোজোমের একটা নির্দিষ্ট লোকাস যেখানে জিনটা অবস্থান করছে। তাহলে এখানে কোনো একটা জিনের, দুটো জিনই দৈর্ঘ্যের বৈশিষ্ট্য নির্ধারণ করছে। এবার দৈর্ঘ্য বৈশিষ্ট্য নির্ধারণকারী উপাদান যেগুলো রয়েছে, সেই দুটো উপাদান একই রকম হতে পারে, আলাদা রকম হতে পারে। যেমন এটা যদি একই রকম হয়, ক্যাপিটাল টি হতে পারে ধরে নিচ্ছি, বা যদি দুটো উপাদান একই রকম হয়, স্মল টি হতে পারে, বা যদি দুটো উপাদান একই আলাদা রকম হয়, তাহলে ক্যাপিটাল টি হতে পারে। মানে এখানে ক্যাপিটাল টি হতে পারে, বা এখানে স্মল টি যেটা লিখেছি, বা এখানে ক্যাপিটাল টি লিখতে পারি। তার মানে কি বলতে চাইছি এটাই যে সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দু বা লোকাসে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদান বা একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদান প্রতিটিকে অ্যালিল বলে। তার মানে ক্যাপিটাল টি একটা অ্যালিল, স্মল টি একটা অ্যালিল। বিপরীত বৈশিষ্ট্য কেন বললাম? যদি এটা ভাবি দৈর্ঘ্যের মধ্যে এটা লম্বা, এটা বেটে বৈশিষ্ট্যের জন্য দায়ী, তাহলে বিপরীত বৈশিষ্ট্য হলো। বা যদি একই বৈশিষ্ট্য, দুটোই লম্বা হতে পারে বা দুটোই বেটে হতে পারে, তাহলে এদের এক একটি হচ্ছে অ্যালিল, মানে ক্যাপিটাল টি একটা অ্যালিল, স্মল টি একটা অ্যালিল, এগুলো সবই অ্যালিল।
তাহলে সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাস বা বিন্দুতে থাকা এক একটা জিনের একই রূপভেদ হতে পারে, আলাদা রূপভেদের প্রতিটি উপাদানকে বলা হয় অ্যালিল। সাধারণ কথায় বললে অ্যালিল হলো জিনের একটি রূপভেদ মাত্র। তাহলে অ্যালিলের পরেই চলে আসছি, এই যে সমস্ত ক্রোমোজোমের কথা বললাম, সমস্ত ক্রোমোজোমের মধ্যে এবার একটা জিনের তো তাহলে দুটো রূপ বুঝতে পেরে গেলাম, সেই দুটো রূপের এক একটা রূপই হচ্ছে একটা অ্যালিল। তো একটা জিনের যখন দুটো রূপের কথা বলছি, এই সমস্ত ক্রোমোজোম যারা নির্দিষ্ট লোকাসে অবস্থিত কোনো একটি জিনের যদি আমি অ্যালিলের কথা ভাবি, এই অ্যালিল দুটো যদি একই রকম হয় তখন আমি লিখতে পারি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। আবার অ্যালিল দুটো যদি আলাদা রকম হয় তাহলে লিখতে পারি ক্যাপিটাল টি স্মল টি। বা যদি অ্যালিল দুটো যদি স্মল টি হয় লিখতে পারি আমি স্মল টি। তার মানে এই যে অবস্থা, সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে একটি জিনের সাপেক্ষে যে অ্যালিল দুটি অবস্থা যদি একই রকম হয় তখন সেই অবস্থাকে বলা হয় হোমোজাইগাস অবস্থা। অবশ্যই একটি নির্দিষ্ট জিন এবং নির্দিষ্ট হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তাহলে এক্ষেত্রে একটা হোমোজাইগাস অবস্থা, এক্ষেত্রে দুটো একটা হোমোজাইগাস অবস্থা, কারণ এক্ষেত্রে নির্দিষ্ট লোকাসে নির্দিষ্ট সমস্ত ক্রোমোজোম জুড়ে দুটি অ্যালিলই একই রকমের, তাই হোমোজাইগাস অবস্থা। তার মানে এটাও এই দুটোই কিন্তু হোমোজাইগাস। কিন্তু খেয়াল করে দেখো এই বৈশিষ্ট্যটি, এক্ষেত্রে দুটো অ্যালিল আলাদা রকম, একটা ক্যাপিটাল টি স্মল টি, তাই জন্য এটা কিন্তু হয়ে যাবে হেটারোজাইগাস। তাহলে আমরা হোমোজাইগাস কি হেটারোজাইগাস কি একটু বুঝতে পারলাম। এরপরেই চলে আসছি যে বৈশিষ্ট্য বিশুদ্ধ জীব আর সংকর জীব। মানে কি, যখন আমরা বিভিন্ন রকম বংশগতি সম্পর্কিত পরীক্ষা বা ক্রস করব, কোনো একটি নির্দিষ্ট জিনের যদি সাপেক্ষে এবং সমস্ত ক্রোমোজোম জোড়া নির্দিষ্ট জিনের রূপভেদ দুটো যদি একই রকম হয়, অর্থাৎ এই হোমোজাইগাস অবস্থা প্রাপ্তি হলে, ওই হোমোজাইগাস অবস্থা প্রাপ্তি হলে ওই জিনের সাপেক্ষে ওই জীবটিকে বলা হবে বিশুদ্ধ জীব। আর কোনো জীবের যদি হেটারোজাইগাস অবস্থা প্রাপ্তি হয় তাহলে সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট জিনের সাপেক্ষে ওই জীবটিকে বলা হবে সংকর জীব। তাহলে সংকর জীব মানে হোমোজাইগাস অবস্থাযুক্ত জীব, কোনো একটা নির্দিষ্ট জিন এবং নির্দিষ্ট সমস্ত ক্রোমোজোমের সাপেক্ষে। এক্ষেত্রেও তাই, কোনো একটি নির্দিষ্ট জিন নির্দিষ্ট সমস্ত ক্রোমোজোম সাপেক্ষে হেটারোজাইগাস অবস্থাযুক্ত জীবই হলো সংকর জীব, আর এটা হচ্ছে বিশুদ্ধ জীব। তাহলে বিশুদ্ধ জীব সংকর জীবের পরে আসছে যে চরিত্রী জীব আর অপত্য জীব। স্বাভাবিকভাবে এটা বলাই হয়েছে যে জীবটি পিতা মাতা মানে যাদের মধ্যে সংকরায়ন হচ্ছে, যাদের মধ্যে মিলন হচ্ছে, ফলে অপত্য জীব সৃষ্টি হচ্ছে, সেই আগের প্রজন্মের সেই দুটো জীব যাদের মধ্যে মিলন হয়েছিল তারা হচ্ছে জনিত্রী জীব, আর তাদের থেকে নতুন যে অপত্য সৃষ্টি হচ্ছে, সন্তান তৈরি হচ্ছে, তারা হচ্ছে অপত্য জীব। অর্থাৎ যাদের মধ্যে ক্রস হলো বা যাদের মধ্যে সংকরণ হলো তারা জনিত্রী, আর তার থেকে উৎপন্ন জীবী হলো অপত্য জীব। এবার প্রশ্ন হচ্ছে যে জনিত্রী জীব অপত্য জীবের সাথে সাথে একটা কথা খুব রিলেটেড, সেটা হচ্ছে এক সংকর জনন কি, দ্বিসংকর জনন কি। দেখো, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সাপেক্ষে যদি ভাবি, যেমন আমি বললাম এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি, যদি আমি এখানে দৈর্ঘ্যের বৈশিষ্ট্য আলোচনা করি তাহলে বিপরীত বৈশিষ্ট্য একটা হতে পারে লম্বা, একটা হতে পারে বেটে। তাহলে এটাতে একটা জোড়া বিপরীত বৈশিষ্ট্য লম্বা বেটে। তাহলে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সাপেক্ষে যদি তোমার ক্রস করি দুটি বিশুদ্ধ জীবের মধ্যে, তাহলে যে সংকরণ সেটা হচ্ছে এক সংকর জনন। আর যদি দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যের সাপেক্ষে ভাবি তাহলে এটা একটা জোড়া হতে পারে। আর একটা ধরে নিচ্ছি এটা দৈর্ঘ্যের সাপেক্ষে ভাবলাম, এবার রঙের সাপেক্ষে যদি ভাবি, রঙের সাপেক্ষে ধরে নিচ্ছি হলুদ আর সবুজ, তাহলে হলুদ আর সবুজ একটা বিপরীত বৈশিষ্ট্য। আকারের সাপেক্ষে ভাবতে পারি গোল কুঞ্চিত, এটা আকারের সাপেক্ষে, অবশ্যই এটা বীজের আকার, এটা হচ্ছে বীজপত্রের রং। যাই হোক, তা এই যে এটা একটা বিপরীত বৈশিষ্ট্য। তা আমি এরকম দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যের সাপেক্ষে যদি কোনো সংকরায়ন করি তখন তাকে বলা হয় দ্বিসংকরজন। তিন জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সাপেক্ষেও বললে সেটা ত্রিসংকরজন হবে। তা যাই হোক, এগুলো ছিল এক সংকরজন দ্বিসংকরজন ব্যাপারটা কি। এবার চলে আসছি প্রকট প্রচ্ছন্ন, যেটা একটু আগে বলছিলাম, পরে বলছি। তাহলে প্রকট প্রচ্ছন্ন কি, দেখো দুটি বিশুদ্ধ জীব তো তোমাদের বলেছি বিশুদ্ধ জীব কি, বিশুদ্ধ জীব মানে হোমোজাইগাস অবস্থাযুক্ত জীব। তাহলে যদি আমরা দেখি যে দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ জীবের মধ্যে ক্রস করা হয়, তাহলে বিশুদ্ধ জীব মানে হোমোজাইগাস অবস্থা কিন্তু বিপরীত বৈশিষ্ট্য, যেমন বিপরীত বৈশিষ্ট্য লম্বা বেটে, তাহলে লম্বা বৈশিষ্ট্যের বিশুদ্ধ জীবের সঙ্গে বেটে বৈশিষ্ট্যের বিশুদ্ধ জীবের ক্রস করা হলে উদাহরণ সাপেক্ষে বলা যায়, তাহলে প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে, তাহলে দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ জীবের সংকরায়ন করলে প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে সেটি প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে না সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে প্রকট বৈশিষ্ট্য কি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি বলার পরে লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে ফিনোটাইপ আর জিনোটাইপ কি।
দেখো, জিনগত বৈশিষ্ট্যের সাপেক্ষে কোনো জীবের যে বাহ্যিক লক্ষণ প্রকাশ পায়, অর্থাৎ জীবটি লম্বা না বেটে, এই কথা বলতে গিয়ে যে বাহ্যিক বৈশিষ্ট্য, হ্যাঁ লম্বা বা বেটে, বা যদি বীজপত্রের রঙের কথা ভাবি বা বীজের আকারের কথা ভাবি, যে হলুদ বা সবুজ বা গোল বা কুঞ্চিত, এই যে বাহ্যিক বৈশিষ্ট্যটা, সেটাই হচ্ছে জীবের ফিনোটাইপ। আর জীবের জিনগত সমন্বয়কে যদি ব্যাখ্যা করতে চাই তখন হয়ে যাবে জিনোটাইপ। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো ক্যাপিটাল টি লিখেছিলাম, ক্যাপিটাল টি লিখেছিলাম, স্মল টি লিখেছিলাম, এটা হোমোজাইগাস অবস্থা, এটা হোমোজাইগাস অবস্থা, এটা হেটেরোজাইগাস অবস্থা। তাহলে এটা সবই ছিল দৈর্ঘ্যের বৈশিষ্ট্য। দৈর্ঘ্যের বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই অবস্থা এবং এই যে অবস্থা বাহ্যিকভাবে দেখলে, এক্ষেত্রে প্রথম অপত্য বংশ যেহেতু লম্বা গুণটি হয়, এখানে লম্বাটা হচ্ছে প্রকট গুণ। এটা পরীক্ষা করে দেখা গেছে যে বিশুদ্ধ লম্বা গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে গাছের ক্রস করলে প্রথম অপত্য বংশের লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাই আমি বললাম লম্বাটা প্রকট গুণ আর বেটেটা হলো প্রচ্ছন্ন গুণ। তাহলে লম্বাটা প্রকট গুণ, বেটেটা প্রচ্ছন্ন গুণ। তার মানে এক্ষেত্রে এই গাছটা দেখো দুটোই যেহেতু হোমোজাইগাস অবস্থা, তাহলে এটা তো নিশ্চিত রূপে এখানে লম্বা বৈশিষ্ট্যের অ্যালিল হচ্ছে ক্যাপিটাল টি আর বেটে বৈশিষ্ট্যের অ্যালিল হচ্ছে স্মল টি। তাহলে এই গাছটা তো নিশ্চিত রূপে লম্বা হচ্ছে, এই গাছটিও লম্বা হচ্ছে, কারণ এইটা হচ্ছে প্রকট জীব। তাহলে এটাও লম্বা, এটাও লম্বা, আর এটা হচ্ছে বেটে। বাহ্যিকভাবে দেখলে এটা লম্বা, এটা লম্বা, এটা বেটে, এগুলো হচ্ছে ফিনোটাইপ বৈশিষ্ট্য। আর জিনোটাইপ কোনটা হবে? জিনগতভাবে যদি দেখো, এটা হচ্ছে লম্বা কিন্তু এটা হচ্ছে হোমোজাইগাস অবস্থার লম্বা, এটাও লম্বা কিন্তু এটা হেটেরোজাইগাস অবস্থার লম্বা। এই যে হোমোজাইগাস অবস্থার লম্বা বললাম একে, আর একে বললাম হেটেরোজাইগাস অবস্থার লম্বা, এটাই হচ্ছে জিনোটাইপ। অর্থাৎ জিনগত সমন্বয়ের সাপেক্ষে বৈশিষ্ট্যের প্রকাশ যদি করি বা জিনগত বৈশিষ্ট্যের প্রকাশ করি, সেটাই হচ্ছে জিনোটাইপ। তাই এই ছিল হচ্ছে বংশগতি সম্পর্কিত কিছু অর্থবহুল শব্দ, মানে যেগুলো না জানলে আমরা বংশগতি সম্পর্কিত বিষয়ে বুঝতে পারবো না বা মেন্ডেলের করা পরীক্ষা সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারবো না। এবার প্রশ্ন, মেন্ডেল কি করেছিলেন? মেন্ডেল মটর গাছের উপর পরীক্ষা করেছিলেন। তার একটা মূল কারণ হচ্ছে তিনি যে চার্চে ছিলেন, সেই চার্চের আশেপাশে মটর গাছ তো ছিল ঠিকই আছে, কিন্তু আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তার করা কাজ মটর গাছের উপর পরীক্ষা নিরীক্ষা কেন সফলতা পেয়েছিল, কেন তিনি মটর গাছকে চুজ করেছিলেন, তার যদি কারণগুলো ব্যাখ্যা না করি তাহলে আমাদের সঠিক জানা হবে না। দেখো, মটর গাছ হচ্ছে অল্প দিন বাঁচে। তাহলে অল্প দিন বাঁচে মানে খুব অল্প সময়ের মধ্যে কয়েকটা প্রজন্ম স্টাডি করা যাবে। তার মানে অল্প সময়ের মধ্যেই কয়েকটা প্রজন্মকে স্টাডি করতে পারবেন মেন্ডেল। তার মানে বৈশিষ্ট্যটা কি করে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হলো, তার কি পরিবর্তন হলো, সে সম্পর্কে জানা সম্ভব। এক নম্বর। মটর গাছ স্বপরাগী কিন্তু কৃত্রিমভাবে ভিতরে পরাগযোগ করা যায়, তাতে লাভ। স্বপরাগী হয় অন্য কোনো অবাঞ্ছিত বৈশিষ্ট্য মিশে যেতে পারবে না, কিন্তু কৃত্রিমভাবে ভিতরে পরাগযোগের মাধ্যমে মেন্ডেল বা বিজ্ঞানীরা তাদের ইচ্ছামতো বৈশিষ্ট্য পরিবর্তন করে দেখতে পাবে ওই বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে কিভাবে সঞ্চারিত হচ্ছে। একইভাবে মেন্ডেল সাতজোড়া বিপরীত যে বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন বা খুঁজে পেয়েছিলেন, এই সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্যই একটি আরেকটির সঙ্গে মানে খুবই পার্থক্যমূলক। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই যে মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছিলেন, সেটি একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, একাধিক জিন তাকে নিয়ন্ত্রিত করতে পারেনি। আর মেন্ডেল নির্বাচিত বৈশিষ্ট্যগুলোর একটির সঙ্গে আরেকটির লিঙ্কেজ ছিল না, অর্থাৎ তারা একই ক্রোমোজোমে না থাকার জন্য তাদের মধ্যে লিঙ্কেজ সম্ভাবনা ছিল না। এই কটি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, যার কারণে মেন্ডেল মটর গাছকে নির্বাচন করে যে পরীক্ষা করেছিলেন তার লব্ধ ফলাফলটা সফল হয়েছিল, তার ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ, সঠিক হয়েছে। এবার আসি, মেন্ডেল মটর গাছের পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে সাতজনের বিপরীত বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন। সাতজনের বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে আমি দু একটা বৈশিষ্ট্য বলেছি। যেমন একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্যের বৈশিষ্ট্য। মটর গাছের ক্ষেত্রে দৈর্ঘ্যের বৈশিষ্ট্যের মধ্যে একটি পেয়েছিলেন লম্বা বৈশিষ্ট্য, একটা হচ্ছে বেটে বৈশিষ্ট্য, এটা প্রকট, এটা প্রচ্ছন্ন। দৈর্ঘ্যের বৈশিষ্ট্য ছাড়া আর কি পেয়েছিলেন? দৈর্ঘ্যের বৈশিষ্ট্য ছাড়া তিনি পেয়েছিলেন বীজের আকার। যদি বীজের আকার বলি, বীজের আকারের মধ্যে পেয়েছিলেন আর বীজপত্রের রং পেয়েছিলেন। বীজের আকারের মধ্যে কি বলতে পারি, একটু আগেই বলেছি, বীজের আকারের মধ্যে বলা যেতে পারে যে গোল আর হয়েছিল কুঞ্চিত। এটা যেমন বীজের আকার ছিল, অবশ্যই এটা প্রকট ছিল আর এটা প্রচ্ছন্ন ছিল। তাহলে বীজের আকারের কথা বললাম। বীজপত্রের রঙের কথা বলতে পারি। বীজপত্রের রং যেটা পেয়েছিল, একটা পেয়েছিল বীজপত্রের রং ছিল একটা হলুদ, হলুদটা ছিল প্রকট, এটা ছিল সবুজ। তাছাড়া তো দৈর্ঘ্যের কথা বললাম, তাহলে কটা হলো? তিনটে হলো, আরও চারটে আছে। আরও চারটে কি আছে? যেমন ফুলের রং। ফুলের রং ছিল, প্রকটটা ছিল বেগুনি, প্রচ্ছন্নটা ছিল সাদা।
আবার যদি ফুলের রঙের কথা না বলে ফুলের অবস্থানের কথা বলি, ফুলটা পার্শ্বস্থ বা কাক্ষিক হলে সেটা ছিল প্রকট গুণ, আর শীর্ষস্থ বা অগ্রে হলে সেটা ছিল প্রচ্ছন্ন গুণ। আবার যদি আমরা ফলের কথা বলি বা শুটি যেটাকে বলে, শুটির রং ছিল একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শুটির রঙের কথা বললে ছিল সবুজটা ছিল প্রকট, হলুদটা ছিল প্রচ্ছন্ন। আর শুটির যদি আকারের কথা বলি, শুটির আকারের মধ্যে মসৃণ গাত্র যেটা ছিল সেটা ছিল প্রকট গুণ, আর যেটা খাঁচকাটা ছিল অমসৃণ সেটা ছিল প্রচ্ছন্ন গুণ। তাই এইগুলো ছিল মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এরকম 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যেই আমরা এক্ষুনি মেন্ডেলের এক সংকর জন্ম পরীক্ষা যেটা মেন্ডেল করেছিলেন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সাপেক্ষে সেটা দেখব। মেন্ডেল এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সাপেক্ষে একটা ক্রস করেছিলেন, সেটাকে মেন্ডেলের এক সংকর জন্ম বলা হয়। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি মটর গাছের মধ্যে তিনি ইতর পরাগ ঘটিয়ে দেখেছিলেন যে কি হচ্ছে। তাহলে এক্ষেত্রে মেন্ডেলের করা পরীক্ষার মধ্যে এক সংকর জনন আমরা পড়ছি। এখন এক সংকর জনন কেন একটু আগে বলেছি, আবার বলছি, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে ক্রস করা হবে। এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি, এখানে আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্যের বৈশিষ্ট্য, তার বিপরীত দুটো রূপ রয়েছে। একটা হচ্ছে আমার হচ্ছে লম্বা বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে বেটে বৈশিষ্ট্য। এই লম্বা বৈশিষ্ট্য আর বেটে বৈশিষ্ট্য পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এবং এই এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সাপেক্ষে আমরা কাজটা করবো। তাহলে মেন্ডেল কি করেছিলেন, বিশুদ্ধ লম্বা মটর গাছ দিয়েছিলেন হোমোজাইগাস অবস্থা, যেহেতু বিশুদ্ধ আছে, বিশুদ্ধ থাকলে মানে হোমোজাইগাস, আর সংকর মানেই হচ্ছে হেটেরোজাইগাস অবস্থা। তা বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছের ক্রস করেছিলেন। এক্ষেত্রে দুটো ভিন্নধর্মী গাছ, তাই ইতর পরাগযোগ করতে হয়েছিল, কৃত্রিমভাবে করতে হয়েছিল। এবং এখানে দেখো দুটো অ্যালিলি হোমোজাইগাস অবস্থায় দুটো অ্যালিলি একই রকম বলে গ্যামেট তৈরি করার সময় একটি গ্যামেট আসবে, এখানেও দুটো অ্যালিলি একই রকম বলে গ্যামেট তৈরি করার সময় একটি আসবে। এবং যদি এই দুটি গ্যামেট পরস্পরের সঙ্গে মেশে প্রথম অপত্য বংশে, তাহলে তৈরি হলো একটা সংকর জীব। কেন সংকর, ভালো করে জিনগত অবস্থা দেখো, এক্ষেত্রে দুটো ভিন্ন সমন্বয় মানে হেটেরোজাইগাস অবস্থা প্রাপ্তি হচ্ছে, তাই সংকর জীব। এবং এটাকে বলা হয় সংকর লম্বা। কেন লম্বা হলো, এই যে একটু আগে বলেছিলাম দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটানো হলে প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্যটি প্রকাশ ঘটবে বাহ্যিকভাবে, যদি এর ক্রস করা হয় তাহলে এর থেকে যে বীজ হবে সেই থেকে যে গাছটা হবে, গাছটা দেখলে দেখবো গাছটা লম্বা হচ্ছে। তাই প্রথম অপত্য বংশে যে গাছটা হচ্ছে সেটা লম্বা, তাই আমরা বলছি লম্বাটি হলো প্রকট গুণ। তাহলে লম্বাটি কেন প্রকট গুণ বললাম, কারণ একটু আগে আমরা বলেছি এটা হলো F1 জেনারেশন, এটা হলো গ্যামেটস, এটা হচ্ছে জনিত্রজনু বা প্যারেন্টাল জেনারেশন। তাহলে প্রথম অপত্যজনিত এদের মধ্যে হয়েছিল কিন্তু ইতর পরাগযোগ, কারণ দুটো ভিন্ন বৈশিষ্ট্যের গাছ ছিল। এবার প্রথম অপত্যজনিত উৎপন্ন দুটো গাছের মধ্যে আমি ক্রস করব, তাহলে সংকর লম্বা গাছের সঙ্গে সংকর লম্বা গাছে, এবং এই ক্ষেত্রে করতে হবে আমাদের স্বপরাগযোগ। স্বপরাগযোগ করানো হলো কাদের মধ্যে, দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে। তাহলে এখানে যেহেতু হেটেরোজাইগাস অবস্থা গ্যামেট তৈরি করার সময় এখান থেকে যে গ্যামেটটা হবে সেটা দুটো ভিন্ন প্রকৃতির গ্যামেট হবে। কেন ভিন্ন প্রকৃতির হলো, দেখো দুটো হেটেরোজাইগাস অবস্থা মানে গ্যামেট তৈরি করার সময় সেটা দুটো আলাদা হবে। এবার তার মানে এটা যখন ক্রস করছি তাহলে এখান থেকে দ্বিতীয় অপত্যজনক পাবো, এগুলো তো গ্যামেটস, তাহলে দ্বিতীয় অপত্যজনকে আমরা চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। তাহলে এখানে গ্যামেট হচ্ছে দুটো, এখানেও গ্যামেট হচ্ছে দুটো, এদের মধ্যে কোনো একটা গাছ ফিমেল ছিল আর কোনো একটা গাছ তো মেল ছিল, তাহলে ধরে নিচ্ছি যে এটা ফিমেল বৈশিষ্ট্যের গাছ, এটা মেল বৈশিষ্ট্যের গাছ। ধরে নিয়ে আমরা যদি চেকার বোর্ডটা করি, চেকার বোর্ডটা করলে কি হচ্ছে, তাহলে এই গ্যামেটের সঙ্গে যদি এই গ্যামেট মেলে তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল সমন্বয় হতে পারে, যদি এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেট মেলে ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, যদি এই গ্যামেটের সাথে এই গ্যামেট মেলে ক্যাপিটাল টি স্মল টি হতে পারে, যদি এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেট মেলে স্মল টি। তার মানে এখান থেকে প্রত্যেকটি গ্যামেটের সঙ্গে মিলিয়ে দেখলাম সম্ভাবনা কি হতে পারে। ভালো করে খেয়াল করে দেখো, এটি একটি লম্বা গাছ, কারণ এটা ক্যাপিটাল টি উপস্থিত আছে, ক্যাপিটাল টি এলটি বলেছিলাম প্রকট অ্যালিল, ক্যাপিটাল টি থাকা মানেই প্রচ্ছন্ন অ্যালিল প্রকাশিত হতে পারবে না। তাহলে এখানেও ক্যাপিটাল টি আছে, এখানেও ক্যাপিটাল টি আছে, তাহলে তিনটেতেই ক্যাপিটাল টি আছে, মানে তিনটে গাছই বা তিনটে বৈশিষ্ট্যযুক্ত গাছই লম্বা হবে। তাই বাহ্যিকভাবে দেখলে আমি একটু আগে বলেছিলাম বাহ্যিকভাবে নির্গত বৈশিষ্ট্য হচ্ছে ফিনোটাইপ। তাই ফিনোটাইপ অনুপাত যদি দেখি আমরা, ফিনোটাইপ অনুপাত দেখলে দাঁড়াবে বাহ্যিকভাবে যদি দেখো তিনটি হয়েছিল লম্বা গাছ, একটি হয়েছিল বেটে গাছ, তিনটি লম্বা একটি বেটে, তাই ফিনোটাইপ অনুপাত হবে 3:1। আর জিনগতভাবে দেখো
জিনোটাইপ যদি অনুপাত দেখি আমরা, জিনোটাইপ অনুপাত দেখো জিনগতভাবে এই গাছটি দুটো থেকে একটু আলাদা, কারণ এই গাছটি পুরো বিশুদ্ধ লম্বা, দুটো হোমোজাইগাস অবস্থা, দুটোই প্রোকাটাইল আছে, আর এগুলোতে হেটেরোজাইগাস অবস্থা, প্রকট প্রচ্ছন্দারের রিলেশন আছে। তাই এটি ছিল হচ্ছে বিশুদ্ধ লম্বা। এরপরে যে এই দুটো হচ্ছে সংকর লম্বা, আর একটা ছিল হচ্ছে বিশুদ্ধ বেটে। তাই জিনগতভাবে বৈশিষ্ট্যটি দেখলে 1:2:1, আর বাহ্যিকভাবে দেখলে 3:1। এটা ছিল মেন্ডেলের এক সংকর জনন। এই জননের থেকে মেন্ডেল একটা সূত্র দিয়েছিলেন, মানে এখান থেকে একটা সিদ্ধান্ত এসেছিলেন। সিদ্ধান্তটি কি ছিল? সিদ্ধান্ত ছিল মেন্ডেল একটা সূত্র কি বলেছিলেন, পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। কি বলতে চেয়েছেন এখানে? বলতে চেয়েছেন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে ক্রস ঘটানো হলে প্রথম অপত্য বংশে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকট বৈশিষ্ট্যের সঙ্গে মিশে গেছে বলে মনে হচ্ছে। কেন? খেয়াল করে দেখো এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য স্মল টি, এটা প্রকট বৈশিষ্ট্যের সঙ্গে মিশে গেছে, কারণ বাহ্যিকভাবে যখন এই বীজ থেকে একটা গাছ হবে, গাছটাকে তো আমরা লম্বা দেখবো, আমি তো বুঝতে পারবো না যে ওর মধ্যে এই বেটে জিনটা লুকিয়ে আছে। তাই জন্য বললো একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে ক্রস ঘটানো হলে প্রথম অপত্য বংশে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকট বৈশিষ্ট্যের সঙ্গে মিশে গেছে বলে মনে হয়। কিন্তু গ্যামেট তৈরি করার সময় এই যে সংকর জীবটি হলো, এরা যখন গ্যামেট তৈরি করে তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এই দেখো গ্যামেট তৈরি করার সময় তারা পৃথক হয়ে গেছে বলে তো পরবর্তী আমরা দ্বিতীয় প্রজন্মে এখানে একটা বেটে গাছ পেয়েছি। এক্ষেত্রে বেটে গাছটা তৈরি হয়েছে কত? 25% বেটে গাছ তৈরি হয়েছে, 4 জনের মধ্যে 1 জন। তাহলে এই বেটে বৈশিষ্ট্যের গাছ তো প্রথম অপত্য বংশে ছিল না, তাহলে এই যে এখানে যে F2 বংশ, দ্বিতীয় অপত্য বংশ তৈরি হয়েছে, দ্বিতীয় অপত্য বংশে একটু আসলো কি করে? এই কারণ গ্যামেট তৈরি করার সময় এরা পরস্পর থেকে পৃথক হয়েছিল। যেহেতু গ্যামেট তৈরি করার সময় পরস্পর থেকে পৃথক হচ্ছে, তাই সূত্রের নাম দেওয়া হয়েছিল পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন। তাই এটা ছিল মেন্ডেলের এক সংকর জনন। এই এক সংকর জনন আমরা যেমন মটর গাছের উপর করলাম, তেমনি তোমাদের সিলেবাসে একটা গিনিপিগের উপরও আছে, সেটা একটু দেখে নিই। গিনিপিগের ক্ষেত্রে আমরা একটু দেখি যে এক সংকর জনন কিভাবে হয়েছিল। একই রকম এখানে গিনিপিগের মধ্যে কালো আর সাদা বৈশিষ্ট্যের গিনিপিগ নেব আমরা। অবশ্যই গিনিপিগের গায়ের যে লোমের বর্ণ তার উপর ভিত্তি করে গাত্র বর্ণ লিখলাম আমি এখানে, মানে কালো গিনিপিগ এটা প্রকট গুণ, আর সাদা গিনিপিগ এটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ। তাহলে কালোটা হচ্ছে প্রকট গুণ, সাদা হচ্ছে প্রচ্ছন্ন গুণ। তাহলে এখানে কালো আর সাদার কথা বলতে গিয়ে বিশুদ্ধ কালো গিনিপিগ, তার সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের ক্রস করছি। তাহলে বিশুদ্ধ কালো মানে কি? ক্যাপিটাল বি। বিশুদ্ধ সাদা মানে কি? স্মল বি। তাহলে এটা একই রকম বলে এখান থেকে একটি গ্যামেট তৈরি হবে, এখান থেকেও একটি গ্যামেট তৈরি হবে। এই দুটো যদি মেলে তাহলে প্রথম অপত্য বংশে সংকর কালো গিনিপিগের সৃষ্টি হবে। এরকম সংকর কালো গিনিপিগের মধ্যে যদি আবার সংকরায়ন করি, এখান থেকে দুটো গ্যামেট তৈরি হবে, দুটো আলাদা রকম রয়েছে বলে, এখান থেকেও দুটো গ্যামেট তৈরি হবে আলাদা রকম বলে। এবার যদি আমি চেকার বোর্ড করি, তাহলে এখান থেকে বড় বি হবে, এখান থেকে বড় বি ছোট বি হবে, এখান থেকে বড় বি ছোট বি হবে, এখান থেকে ছোট বি ছোট বি হবে। তাহলে খেয়াল করে দেখো, সেই বাহ্যিকভাবে যদি আমরা ফিনোটাইপ করি, তাহলে লম্বা বলছি কালো কালো কালো, তিনটেই কালো, একটা সাদা, তার মানে ফিনোটাইপ অনুপাত। আর যদি জিনগতভাবে দেখি, একটা বিশুদ্ধ কালো, এই দুখানা হচ্ছে সংকর কালো, আর একটা হচ্ছে বিশুদ্ধ বেটে বলছি বিশুদ্ধ সাদা। তার মানে 25% সাদা হচ্ছে। তার মানে এটা ছিল হচ্ছে আমাদের F1 জনু, এটা ছিল হচ্ছে আমাদের P1 জনু, আর এটা হলো আমাদের F2 জনু। তার মানে সেই এক সংকর জননের সাপেক্ষে যদি দেখি আমরা, তাহলে মেন্ডেলের পরীক্ষা থেকে আমরা দেখলাম যে এখানে যা কথা সেই একই কথা, এখানেও পৃথকীভবনের সূত্র প্রযোজ্য। একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো হলে প্রথম অপত্য বংশে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সাদা বৈশিষ্ট্যটি প্রকট বৈশিষ্ট্য কালোর সঙ্গে মিশে গেছে বলে প্রথম অপত্য বংশে যে গাছ মানে গিনিপিগটা হচ্ছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি কালো হয়েছিল। কিন্তু এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকট বৈশিষ্ট্যের সঙ্গে মিশে গেছে বলে হলো প্রকৃতপক্ষে মেশেনি, কারণ গ্যামেট তৈরি করার সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে গেছে। তাই এটাই ছিল পৃথকীভবনের সূত্র। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আমরা দ্বিসংকর জনন সম্পর্কে